সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয় প্রথম অধ্যায় থেকে 2026-এর মাধ্যমিক পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। তাহলে দেখো আজকের ক্লাসটি শুরু করছি। ফার্স্টে দেখো আমি কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে বোর্ডে লিখেছি, সেগুলো নিয়ে আজকে আমি ডিসকাস করব। চারটে কোয়েশ্চেন আমি লিখেছি। প্রথমে দেখো প্রথম কোয়েশ্চেনে কি বলেছে, অগ্রস্থ প্রকটতা কাকে বলে আর কোন হরমোনের প্রভাবে উদ্ভিদ দেহে অগ্রস্থ প্রকটতা দেখতে পাওয়া যায়। এটা তোমাদের এরকম ভাবে যদি আসে তাহলে 2 নম্বরের কোয়েশ্চেন আসতে পারে। 2 নম্বরের কোয়েশ্চেন এমন ভাবে আসতে পারে যে শুধু অগ্রস্থ প্রকটতা কাকে বলে এটাই 2 নম্বরে দিয়ে দিতে পারে। আবার এরকমও হতে পারে যে এরকম নাম্বার ডিস্ট্রিবিউট করেও দিতে পারে। 1 নম্বরেরও কোয়েশ্চেন আসতে পারে অগ্রস্থ প্রকটতা কাকে বলে, আবার 2 নম্বরেরও কোয়েশ্চেন আসতে পারে অগ্রস্থ প্রকটতা কাকে বলে। তাহলে তোমাদের সেক্ষেত্রে কিন্তু যে কোয়েশ্চেনের অ্যান্সার দেবে সেই অ্যান্সারের লেন্থটা কিন্তু তোমাদের নাম্বার ওয়াইজ কিন্তু সেইভাবেই লিখতে হবে। 1 নম্বর দিলে কম করে লিখবে, এক কথায় উত্তর দেবে। 2 নম্বর থাকলে বেশি করে লিখবে। যেমন যদি আমি 1 নম্বরের উত্তর, যেটা আমি এখানে 1 নম্বর দিয়েছি, 1 নম্বরের উত্তর যদি লিখতে চাও তাহলে অগ্রস্থ প্রকটতা কাকে বলে, অক্সিন হরমোনের প্রভাবে উদ্ভিদ দেহে অগ্রমুকুলের যে বৃদ্ধি, অগ্রমুকুল যে বৃদ্ধি প্রাপ্ত হয় এই ঘটনাকে আমরা বলে থাকি অগ্রস্থ প্রকটতা। তার যদি 2 নম্বরের কোয়েশ্চেন আসে যে অগ্রস্থ প্রকটতা কাকে বলে, তখন আমরা কিভাবে লিখব, যে উদ্ভিদ দেহে অক্সিন হরমোনের প্রাচুর্য বেড়ে যাওয়ার জন্য কি হয়, যে উদ্ভিদের যে বর্ধনশীল অংশ অর্থাৎ অগ্রমুকুলের বৃদ্ধি কিন্তু অগ্রমুকুলের বৃদ্ধি হয় কিন্তু কাক্ষিক মুকুল অর্থাৎ পর্বমধ্যের মধ্যে যে সমস্ত মুকুলগুলো থাকে সেই কাক্ষিক মুকুলের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই ঘটনাকে আমরা বলে থাকি অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতাতে কি করা যেতে পারে, যদি গাছের বা উদ্ভিদ দেহের উপরের যে অগ্রমুকুলের যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা যদি আমরা কেটে বাদ দিয়ে দিই তাহলে কি হবে, অক্সিন হরমোনের প্রভাব কমে যাবে এবং তখন কাদের প্রভাব বৃদ্ধি পাবে, জিবরেলিন আর সাইটোকাইনিনের প্রভাব বৃদ্ধি পাবে। তখন কি হবে, উদ্ভিদের পর্ব মধ্যে থাকা কাক্ষিক মুকুলগুলোর দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। আবার যখন অক্সিন হরমোন আমরা উদ্ভিদের যে বর্ধনশীল অংশগুলো সেখানে যদি আমরা স্প্রে করি তাহলে আবার কিন্তু অক্সিন হরমোনের প্রভাবে অগ্রমুকুলের বৃদ্ধি আবার ত্বরান্বিত হবে। এই যে ঘটনা, এটাকে আমরা কি বলছি, অগ্রস্থ প্রকটতা। একটা ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ধরো এরকম উদ্ভিদ অঙ্গ রয়েছে, এই যে উদ্ভিদ অঙ্গের যে বর্ধনশীল অংশ অর্থাৎ যে স্থান থেকে উদ্ভিদ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এই যে এই স্থান থেকে কাণ্ড বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এইখানে যে মুকুল আমরা দেখতে পাই এটাকে আমরা কি বলে থাকি, অগ্রমুকুল। এটাকে আমরা বলছি অগ্রমুকুল। আর এই যে পাতা আর কাণ্ডের মাঝখানে যে স্পেসটা থাকে এখানে যে মুকুলগুলো আমরা দেখতে পাই এগুলোকে আমরা কি বলে থাকি, কাক্ষিক মুকুল। এই যে এখানে থাকে এগুলো হচ্ছে কাক্ষিক মুকুল। এইবার অক্সিন হরমোনের প্রভাবে অক্সিন হরমোনের প্রভাবে কি হচ্ছে, অগ্রমুকুলের বৃদ্ধি কিন্তু ত্বরান্বিত হচ্ছে। অর্থাৎ কিরকম দেখতে লাগছে জিনিসটাকে, এই যে অগ্রমুকুল দৈর্ঘ্যের বৃদ্ধি পাচ্ছে, এর ফলে কাক্ষিক মুকুলগুলো একেবারে বৃদ্ধি ব্যাহত হচ্ছে বা খুব কম বৃদ্ধি হচ্ছে। অগ্রমুকুল কিন্তু তত্তর করে এগিয়ে যাচ্ছে, অগ্রমুকুল কিন্তু বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে। এই যে ঘটনা, অগ্রমুকুলের বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে, বৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে সেটাকে আমরা কি বলছি, অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা মানে টার্মটার দ্বারাই তোমরা বুঝতে পারছো, মানে অগ্রের যে অংশ তার প্রকটতা, মানে প্রকট মানে কি, বৃদ্ধি হচ্ছে বা বড় হয়ে যাচ্ছে। তাহলে অগ্রমুকুলের যে বৃদ্ধি অক্সিন হরমোনের প্রভাবে ত্বরান্বিত হচ্ছে সেই ঘটনাকে আমরা কি বলছি, অগ্রস্থ প্রকটতা। কোন হরমোনের প্রভাবে হচ্ছে, অক্সিন হরমোনের প্রভাবে কিন্তু জিনিসটা আমরা দেখতে পাওয়া যায়। দেখো কাক্ষিক মুকুলের
মুকুলের দৈর্ঘ্য বৃদ্ধি এখানে ব্যাহত হয়েছে। এইবার যদি তুমি হুট করে এখান থেকে অগ্রমুকুলটা কেটে বাদ দিয়ে দাও, তাহলে কি হবে, অক্সিন হরমোন যেখানে সঞ্চিত হয়েছিল সেটার প্রভাব কিন্তু হ্রাস পেয়ে যাবে। তখন আবার কাক্ষিক মুকুল দৈর্ঘ্যে বৃদ্ধি পাবে। মানে কাক্ষিক মুকুলগুলো যে পাতা আর কাণ্ডের মাঝখানের যে অংশ, সেই কক্ষে কাক্ষিক মুকুলগুলোর দৈর্ঘ্য আবার ত্বরান্বিত হবে, দৈর্ঘ্য বৃদ্ধি আবার ত্বরান্বিত হবে। তারপরে অগ্রমুকুলের বৃদ্ধি এখানে ব্যাহত হয়েছে। তাহলে অগ্রস্থ প্রকটতা কাকে বলছে, কি কারণে হয়, কোন হরমোনের প্রভাবে নিয়ন্ত্রিত হয়, সেটা আমরা দেখলাম। এর পরের কোশ্চেন কি আছে দেখো, ক্লামাইডোমোনাসের চলনকে গমন বলা যায়, কিন্তু জলের উৎসের দিকে মূলের চলনকে কেন গমন বলা যায় না? দেখো, আমাদের যে মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেন গুলো আসে সেগুলো কিন্তু ডিরেক্ট তোমার বই থেকেও আসতে পারে, আবার কখনো কখনো কিন্তু বই থেকে নাও আসতে পারে, একটু ঘুরিয়ে দিতে পারে। তার জন্য কিন্তু কখনো ঘাবড়াবে না, জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করবে, মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করবে যে কোন কথার বা কোন ঘটনার পরিপ্রেক্ষিতে জিনিসটাকে বলার চেষ্টা করেছে বা কোয়েশ্চেনটা বলার চেষ্টা করেছে। অর্থাৎ তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু জিনিসটাকে তোমরা খুব ইজিলি ধরতে পারবে। এই ধরনের কিছু কোয়েশ্চেন দেখলে কিন্তু কখনোই ঘাবড়াবে না যে বইতে তো আমি এই জিনিসটা কখনো পড়িনি, তাহলে পরীক্ষায় যদি এরকম কোয়েশ্চেন আসে আমি কি করে লিখবো। দেখো, তোমাদের পরীক্ষায় যে কোয়েশ্চেন আসে সে কোয়েশ্চেন গুলোতে কেমন হয়, পরীক্ষার যে কোয়েশ্চেন আসে তোমাদের 90 মার্কসের মধ্যে 58 মার্কস থাকে তোমার ইজি কোয়েশ্চেন, মানে তুমি যেগুলো ইজিলি অ্যান্সার দিতে পারবে। আর 32 মার্কস এমন করবে ওরা যে একটুখানি তোমাদের বুঝে শুনে লিখতে হবে। অর্থাৎ এই 32 মার্কসেই কিন্তু একটু হার্ড থাকবে, হার্ড কোয়েশ্চেন থাকবে। হার্ড ইন দ্য সেন্স কি, বোধমূলক কোয়েশ্চেন অ্যান্সার, মানে তোমার জিনিসটার কনসেপ্ট কতটা ক্লিয়ার আছে। ডিরেক্ট কোয়েশ্চেন যারা এমনি পরে মুখস্থ করে তারা নিজেরাও লিখতে পারবে, কিন্তু এই যে 32 মার্কসের কোয়েশ্চেন আছে এটা কিন্তু সবাই লিখতে পারে না। যাদের অনলি কনসেপ্ট ক্লিয়ার থাকে তারাই কিন্তু জিনিসটাকে লিখতে পারে। আর ওখানেই কিন্তু মেধাগুলোকে ডিস্ট্রিবিউট করা হয় বা মেধাগুলো কিন্তু ওখানেই পরিচয় পায়। তো যারা একটুখানি জিনিসগুলোর কনসেপ্ট ক্লিয়ার করতে পছন্দ করে তারা কিন্তু 32 মার্কসের অ্যান্সার ইজিলি দিতে পারবে। বায়োলজিতে কিন্তু নাম্বার তোলা অনেক ইজি। দেখো, এখানে কোয়েশ্চেনটা কিন্তু একটু ঘোরানো রয়েছে, কিন্তু তোমাদের বইতেই কিন্তু কোয়েশ্চেনের অ্যান্সারটা রয়েছে। দেখো, এখানে আমরা যখন বইতে পড়েছিলাম ক্লামাইডোমোনাসের চলনটা কি ছিল, ফোটোট্যাকটিক চলন। ক্লামাইডোমোনাসের চলন কি ছিল, ফোটোট্যাকটিক চলন। ফোটোট্যাকটিক কাদের দেহে, ক্লামাইডোমোনাসের দেহে দেখতে পাওয়া যায়। এই জায়গায় আমি আরো একটা বিষয় বলে রাখি, তোমরা যখন কোনো সায়েন্টিফিক নেম লিখবে তখন কিন্তু অলওয়েজ নিচে আন্ডারলাইন করবে। যদি আন্ডারলাইন না করে যদি ঠিকও লেখো তাহলেও কিন্তু তোমাদের নাম্বার কেটে দেবে। এটা যেন সবসময় মাথায় থাকে, সায়েন্টিফিক নেমের নিচে অলওয়েজ আন্ডারলাইন করবে, নাহলে কিন্তু কেটে 0 বসিয়ে দেবে। তাহলে ক্লামাইডোমোনাসের চলনকে গমন বলা যায়। ট্যাকটিক চলনে আমরা কি বলেছিলাম, ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন, যখন উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তন হয় সেই চলনকে আমরা কি বলে থাকি, ট্যাকটিক চলন বলে থাকি বা আবিষ্ট চলন বলে থাকি। ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ক্লামাইডোমোনাস বা ভলভক্স, এদের ক্ষেত্রে আলোর উদ্দীপকের প্রভাবে এরা কি হয়, ওরা স্থান পরিবর্তন করে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু এরা চলন সম্পন্ন করে। মানে উদ্ভিদ বা উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়, এই জায়গা থেকে ওরা ঘুরে গিয়ে ওরা এই জায়গায় হয়তো গেল। মানে দেখতে অনেকটা ঠিক ক্লামাইডোমোনাসকে দেখতে অনেকটা এরকম হয়ে থাকে, সিলিয়া ফ্ল্যাজেলা থাকে ওদের, সিলিয়া ফ্ল্যাজেলা থাকে, এগুলোর সাহায্যে কিন্তু ওরা গমন সম্পন্ন করে। ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে আমরা গমন এভাবে চলন আমরা কিন্তু দেখতে পাই, ফোটোট্যাকটিক চলন। আলোর উদ্দীপকের প্রভাবে ওরা যে চলন সম্পন্ন করে আবিষ্ট চলন, সেটাকে আমরা বলে থাকি ফোটোট্যাকটিক চলন। তাহলে দেখো,
চলনে ওদের কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে, কিন্তু মূলের ক্ষেত্রে যে চলন আমরা দেখতে পাই সেগুলো কি কি? এক কি, ফার্স্ট অফ অল হচ্ছে কি চলন দেখতে পাই? জিওট্রপিক মুভমেন্ট দেখতে পাই, আর একটা কি হাইড্রোট্রপিক মুভমেন্ট দেখতে পাই। মূলের ক্ষেত্রে চলন, মূলের ক্ষেত্রে চলন কিরকম হয়ে থাকে? ফার্স্ট অফ অল হচ্ছে জিওট্রপিক চলন, জিওট্রপিক চলন, আর একটা কি হাইড্রোট্রপিক চলন। জিওট্রপিক চলন আর হাইড্রোট্রপিক চলন কাকে বলে? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন উদ্ভিদের মূলে বৃদ্ধি মাটির নিচে বা মাটির অভ্যন্তরে ঘটে তখন সেটাকে আমরা বলছি জিওট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন কি? এখানে উদ্দীপক হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি আর এখানে উদ্দীপক হচ্ছে জল, অর্থাৎ জলের উৎসের দিকে উদ্ভিদের মূলের যে চলন তাকে আমরা বলছি হাইড্রোট্রপিক চলন। এই জিওট্রপিক বা হাইড্রোট্রপিক চলন উভয় ক্ষেত্রে কিন্তু উদ্ভিদ অঙ্গের সামগ্রিক কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, ও কিন্তু স্থিরভাবে এক জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে, কেবলমাত্র উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে মূলের কেবলমাত্র মাটির অভ্যন্তরের দিকে চলন ঘটছে, ও কিন্তু হেঁটে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে না, যেটা আমরা ক্লামাইডোমোনাসের ক্ষেত্রে দেখতে পেলাম যে সামগ্রিক স্থান পরিবর্তন হলো, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওর হোল বডির কোনো স্থান পরিবর্তন হচ্ছে না, কেবলমাত্র একটা নির্দিষ্ট অঙ্গ চলন সম্পন্ন করছে বা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করছে। এই তাহলে সেই কারণে মূলের ক্ষেত্রে যে চলন হচ্ছে সেটাকে আমরা চলন বলতে পারি, কারণ চলনের সংজ্ঞাতে আমরা কি পড়েছিলাম? যখন একটি নির্দিষ্ট স্থানে স্থির রেখে আমরা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করি তখন সেই ক্রিয়াকে আমরা বলছি চলন। আর গমন কাকে বলছে? চলনের মাধ্যমে যখন কোনো জীব তার সামগ্রিক স্থান পরিবর্তন করছে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, সেই জিনিসটাকে আমরা কি বলছি? গমন। তাহলে ক্লামাইডোমোনাসের যে চলন সেটাকে আমরা গমন বলতে পারি, কিন্তু জলের উৎসের দিকে মূলের যে চলন ঘটছে সেটাকে কিন্তু আমরা গমন বলতে পারি না। কেন বললাম বুঝলে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। নেক্সট কোশ্চেনে আমি কি বলেছি? পার্থক্য লেখো নিউরোট্রান্সমিটার আর নিউরো হরমোন। দেখো, মাধ্যমিক পরীক্ষা কিন্তু একটা বোর্ড লেভেলের পরীক্ষা। এখানে যদি তোমরা মনে করে থাকো যে বইয়ে যা আছে, বইয়ে যে ইনফরমেশন দেওয়া আছে তার মধ্যেই তুমি তোমার জানার ক্ষেত্রকে সীমাবদ্ধ রাখবে, সেটা কিন্তু খুব ভুল ব্যাপার। কারণ এই ক্ষেত্রে পরীক্ষকরা এমনও কিছু কোয়েশ্চেন দিয়ে থাকে যেগুলোর সাহায্যে ওরা দেখার চেষ্টা করে যে তোমার মনে জ্ঞানের ক্ষুধা কতটা রয়েছে। মানে তুমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বই সার্চ করে জিনিসটাকে, তোমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে সেটাকে কতটা বেশি আরো সমৃদ্ধশালী করতে পারো। তো তাই জন্য কিন্তু ওরা এরকম কিছু ট্রিকি কোয়েশ্চেন দিয়ে দেয়, যেমন ধরো নিউরোট্রান্সমিটার, নিউরো হরমোন, এই দুটো টার্মিনোলজি কিন্তু তোমাদের বইতে দেওয়া রয়েছে, কিন্তু এদের সম্পর্কে তেমন ডিটেলসে কিছু তথ্য দেওয়া নেই, অথবা এগুলোর কোনো পার্থক্যও কিন্তু দেওয়া নেই। তাহলে টার্মগুলো যখনই কেউ যারা মানে পরীক্ষায় যারা ভালো মার্কস তুলতে চায় বা যাদের মধ্যে সেই জ্ঞানের খিদে রয়েছে, তারা কিন্তু সবসময় চায় যে এইরকম কিছু টার্মিনোলজি নিয়ে কিছুটা রিসার্চ করতে, বা ওরা বিভিন্ন জায়গায় ঘেটে বা বিভিন্ন মানে বই খুঁজে বা সহায়িকা খুঁজে ওরা কিন্তু জিনিসটা সম্পর্কে কিছু ইনফরমেশন জোগাড় করে, এবং সেটা কিন্তু খুবই প্রয়োজন মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে। যারা ভালো ছাত্রছাত্রী তারা কিন্তু জিনিসটা করে থাকে। তোমরা অন্তত পক্ষে বিভিন্ন সহায়িকা বই বা মানে বই থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু জোগাড় করার চেষ্টা করবে, অন্তত নিজেদের জ্ঞানকে এই বইয়ের মধ্যে যে তোমাদের টেক্সট বুক রয়েছে সেটার মধ্যে সীমাবদ্ধ রেখো না। দেখো এখানে আমি লিখেছি নিউরোট্রান্সমিটার আর নিউরো হরমোন কাকে বলছে। ফার্স্টে আমরা জানবো নিউরোট্রান্সমিটার কাকে বলছে, নিউরো হরমোন কাকে বলছে, তারপরে এদের পার্থক্য আমরা আলোচনা করছি। ফার্স্টে আসছে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার কি? দেখো, আমরা যখন সাইন্যাপসিস পড়েছিলাম তখন কি হয়েছিল? সাইন্যাপসিস কাকে বলে বা সাইন্যাপস কাকে বলছে? সাইন্যাপস হচ্ছে ও যে পূর্ববর্তী নিউরনের যে অ্যাকশন পার্ট আর পরবর্তী নিউরনের যে ডেন্ড্রন পার্ট, তাদের মধ্যে যে
যে ফাঁক থাকে বা যে ফাঁকের সাহায্যে এক নিউরন থেকে পরবর্তী নিউরনে স্নায়ু উদ্দীপনা স্থানান্তরিত হচ্ছে, এটাকে আমরা কি বলে থাকি? সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলে থাকি। এটাকে আমরা কি বলি? সাইন্যাপস। সাইন্যাপস বা স্নায়ু সন্নিধি বলে থাকি। সন্নিধি কথার অর্থ কি? মানে কাছাকাছি। অর্থাৎ একটা নিউরনের অ্যাকশন পার্ট আর আরেকটা নিউরনের ডেনড্রন পার্ট দুটোর সন্নিধিশালী অংশ বা যেখানে এসে দুজন দুজনের সাথে প্রায় মিলিত হবে এমন জায়গাকে আমরা বলছি সাইন্যাপস। এইবার নিউরোট্রান্সমিটার কাকে বলে? দেখো, এই যে যখন স্নায়ু উদ্দীপনা আমাদের শরীরে আসে তখন নিউরনের সাহায্যে সেগুলো পরিবাহিত হয় বা স্নায়ু কোষের সাহায্যে সেগুলো পরিবাহিত হয়। এইবার কথা হচ্ছে স্নায়ু উদ্দীপনা কিসের দ্বারা পরিবাহিত হয়? স্নায়ু উদ্দীপনা যখন আসে তখন কি হচ্ছে, এই যে নিউরনের যে সাইন্যাপটিক নব গুলো রয়েছে, যে একেবারে নিচের দিকে যে সাইন্যাপটিক নব গুলো ছিল, মনে আছে অ্যাকশনের নিচের দিকে এরকম সাইন্যাপটিক নব ছিল? এই যে সাইন্যাপটিক নবের জুম পিকচার এখানে দেওয়া রয়েছে। এই সাইন্যাপটিক নবগুলোর মধ্যে এরকম কিছু গ্রন্থি থাকে বা এরকম কিছু থলি থলি অংশ থাকে। এই থলি অংশগুলোতে এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এই রাসায়নিক পদার্থের নাম কি? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন। এই অ্যাসিটাইল কোলিন গুলো কি করছে? যখন এই স্নায়ু উদ্দীপনা আসছে তখন অ্যাসিটাইল কোলিন পূর্ণ থলিগুলো বিদীর্ণ হচ্ছে। এর ফলে স্নায়ু উদ্দীপনা অ্যাসিটাইল কোলিনের থ্রু কি হচ্ছে, এই যে ফাঁকা অংশ, এটাকে আমরা কি বলছি? সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট। সাইন্যাপটিক ক্লেফট। এই সাইন্যাপটিক ক্লেফটের মাধ্যমে ও কি হচ্ছে, পরবর্তী নিউরনে স্থানান্তরিত হচ্ছে। এই যে জিনিসটা, এই যে স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হলো, এই যে কেসটা ঘটলো, এটাকে আমরা কি বলছি? এই যে যে রাসায়নিক এই ক্ষেত্রে অংশগ্রহণ করলো সেটাকে আমরা বলছি নিউরোট্রান্সমিটার। তাহলে নিউরোট্রান্সমিটারের উদাহরণ কি? অ্যাসিটাইল কোলিন। আর নিউরো হরমোন কাকে বলছে? নিউরো হরমোন কাকে বলে? নিউরো হরমোন হচ্ছে নিউরো সিক্রেটারি কোষ থেকে যে হরমোন খরিত হয় তাকে আমরা বলছি নিউরো হরমোন। কোথা থেকে খরিত হচ্ছে? নিউরো সিক্রেটারি কোষ। নিউরো সিক্রেটারি কোষ, এখান থেকে কি খরিত হচ্ছে? নিউরো হরমোন। এই নিউরো সিক্রেটারি কোষ কে কোথায় থাকে? হাইপোথ্যালামাসে থাকে। হাইপোথ্যালামাসে থাকে। মানব মস্তিষ্কের অগ্র মস্তিষ্কের অন্তর্গত হাইপোথ্যালামাসে নিউরো সেক্রেটারি সেলগুলো থাকে যেগুলো নিউরো হরমোনকে সিক্রিট করছে। নিউরো হরমোন কি করছে? নিউরো হরমোনের এরকম উদাহরণ কি? এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর কি? অক্সিটোসিন। অক্সিটোসিন, এগুলো হচ্ছে নিউরো হরমোনের উদাহরণ। তাহলে নিউরো হরমোন কাকে বলছে? নিউরো সিক্রেটারি কোষ থেকে যে হরমোন খরিত হয় তাকে আমরা বলে থাকি নিউরো হরমোন। এক্সাম্পল হচ্ছে এডিএইচ আর হচ্ছে অক্সিটোসিন। তারপরে এবার আমরা পড়বো যে এদের মধ্যে কি পার্থক্য আমরা দেখতে পাই। আচ্ছা, এবার আমরা দেখবো নিউরোট্রান্সমিটার এবং নিউরো হরমোনের মধ্যে কি পার্থক্য। নিউরোট্রান্সমিটার আর নিউরো হরমোন। তাহলে নিউরোট্রান্সমিটার কোথা থেকে সিক্রিট হচ্ছে? নিউরোট্রান্সমিটার যে সাইন্যাপটিক নবের মধ্যে যে সাইন্যাপটিক ভেসিকল গুলো রয়েছে সেগুলোর থেকে সিক্রিট হচ্ছে। তাহলে সাইন্যাপটিক নবে থাকা ভেসিকল গুলো থেকে নির্গত হয়। আর এ কোথা থেকে নির্গত হয়? নিউরো সিক্রেটারি সেলগুলো থেকে নির্গত হচ্ছে। নিউরো সিক্রেটারি কোষ থেকে নির্গত হয়। নিউরোট্রান্সমিটার কি করছে?
যেখানে উৎপত্তি হচ্ছে সেখানেই কিন্তু ক্রিয়া করছে, মানে সাইন্যাপটিক নব থেকেও নির্গত হচ্ছে, দিয়ে পরবর্তী নিউরনের যে ডেনড্রন পার্ট রয়েছে সেখানে কিন্তু স্নায়ু উদ্দীপনা স্থানান্তরিত করছে। কিন্তু নিউরো হরমোন কি হচ্ছে, ও কোথা থেকে খরিত হচ্ছে, হাইপোথ্যালামাস থেকে। হাইপোথ্যালামাস থেকে কোথায় রয়েছে, মানুষের যে অগ্র মস্তিষ্ক রয়েছে সেখান থেকে খরিত হচ্ছে। তাহলে নিউরো হরমোন কি হচ্ছে, সেখান থেকে রক্তবাহ দ্বারা বাহিত হয়ে, মানে রক্তের মাধ্যমে উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে কিন্তু ক্রিয়া করছে। নিউরো ট্রান্সমিটারের উদাহরণ কি কি ছিল, অ্যাসিটাইল কোলিন, আর নিউরো হরমোনের উদাহরণ কি, এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর হচ্ছে অক্সিটোসিন। তোমরা অনেকেই মনে করো যে এখানে যদি 2 নাম্বার থাকে তাহলে সংজ্ঞার উদাহরণ দিয়ে আমরা ছেড়ে দেব। কখনোই কিন্তু উদাহরণ পার্থক্যের মধ্যে পড়ে না। তুমি যদি অ্যাডিশনালি যদি উদাহরণ অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতেই পারো, সেটা তোমার প্লাস পয়েন্ট, কিন্তু কখনোই সবসময় মনে রাখবে যে উদাহরণ কিন্তু পার্থক্যের মধ্যে পড়ে না। দুটো ইনফরমেশন এমন দেবে যেটা ভ্যালিড হয়, কখনো উদাহরণকে পার্থক্যের মধ্যে ইনক্লুড করে বা ওটাকে ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে দেখাবে না। তাহলে এরপরে আসছে 4 নম্বর কোয়েশ্চেন, রিচমন্ড ল্যাং প্রভাব কি, রিচমন্ড ল্যাং প্রভাব কাকে বলছে। দেখো রিচমন্ড ল্যাং প্রভাব কাকে বলে, সাইটোকাইনিন হরমোন কি করে, ওকে আমরা বার্ধক্য বিলম্বকারী হরমোন বলে থাকি। উদ্ভিদ অঙ্গের বার্ধক্য বিলম্বিত করছে সাইটোকাইনিন। এর ফলে কি করছে, ও কিভাবে বার্ধক্য বিলম্ব করে, একটা ইন্টারেস্টিং জিনিস হয়, ও কি করছে, উদ্ভিদের দেহে যে পাতা রয়েছে সেই পাতার মধ্যে যে ক্লোরোফিল থাকে সেই ক্লোরোফিলকে বিনষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করছে, অর্থাৎ ক্লোরোফিল সংশ্লেষে সহায়তা করছে, ক্লোরোফিলকে নষ্ট হতে দিচ্ছে না। তার ফলে অনেকদিন পর্যন্ত কিন্তু উদ্ভিদের পাতা চিরসবুজ থাকে সাইটোকাইনিন হরমোনের প্রভাবে। এই যে সাইটোকাইনিন হরমোন উদ্ভিদ দেহের বার্ধক্য বিলম্বিত করছে, পত্রমোচন রোধ করছে, এই ঘটনাটাকে আমরা কি বলে থাকি, রিচমন্ড ল্যাং প্রভাব। এই রকম টার্মের কারণ কি, রিচমন্ড ল্যাং প্রভাব এরকম টার্মের কারণ কি, কারণ বিজ্ঞানী রিচমন্ড 1967 খ্রিস্টাব্দে সর্বপ্রথম এটা আবিষ্কার করেছিলেন যে সাইটোকাইনিন হরমোনই হলো সেই হরমোন যেটাকে যে উদ্ভিদকে চিরসবুজ রাখতে সহায়তা করে। তাই সাইটোকাইনিন হরমোনের প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে বার্ধক্য বিলম্বিত হওয়ার যে ঘটনা সেটাকে আমরা কি বলে থাকি, রিচমন্ড ল্যাং প্রভাব। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। প্রথম অধ্যায় থেকে যদি তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন জানার থাকে বা ডিসকাস করার থাকে বা তোমাদের কিছু টপিক সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা পরবর্তী ভিডিওতে তার আলোচনা নিয়ে আসব। এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। এডুইন্স, লার্ন, গ্রো, সাকসিড।